গুড মর্নিং আমার ছাত্র বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আজকে আমি যে সমস্ত জিনিসগুলো নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি সেইগুলো পরপর চলছে, এবং আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেন্টেন্স সম্বন্ধে। আমাদের কত রকম ধরনের অর্থগত দিক দিয়ে সেন্টেন্স আছে, সেইগুলোই আজকে আলোচ্য বিষয়। আমরা প্রথমের দিকেই জেনেছিলাম সেন্টেন্স কাকে বলে। এরপর সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সেন্টেন্সকে অর্থগত দিক দিয়ে 5টা ভাগে ভাগ করা যায়, আবার গঠনগত দিক দিয়ে 3টে ভাগ করা যায়। গঠনগত দিক দিয়ে যে ভাগগুলো আছে সেগুলো একটু ডিটেলস আলোচনা করতে হবে, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আমরা এইসবগুলো আলোচনা করে নেওয়ার পর ভয়েস চেঞ্জ, জেনারেশন চেঞ্জ এইগুলোতে যাব। তা আসা যাক, দেখা যাক যে সেন্টেন্সগুলো ভাগগুলো কীরকম আছে। আমরা যে 5 ভাগে ভাগ করছি, এই অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে মোট 5 ভাগে ভাগ করছি। 5 ভাগে সেগুলো কী কী? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো? না, যে সেন্টেন্সেতে কোনো সাধারণ বক্তব্য প্রকাশ পাবে। সাধারণ বক্তব্য, এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে সেই বক্তব্যের মধ্যে কোনো ঘটনার প্রকাশ থাকতে পারে, বা আমরা যে সাধারণভাবে কথা বলি সেইগুলো থাকবে। উদাহরণ দিলেই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলব। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করতে পারি আমরা, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যেমন ভাগ করতে পারবো, পরে আসছি আমি। ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্সকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো আমি পরপর আসবো, পরপর তোমাদের বোঝাবো। তোমরা চেষ্টা করো বুঝে নিতে, খুবই সহজ জিনিস। তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা অ্যাফার্মেটিভও থাকতে পারে কিংবা নেগেটিভও থাকতে পারে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো। তাহলে দেখা যাক কীরকমভাবে আছে তারা। যেমন ধরো, আমি আমি বিদ্যালয়ে যাই। কেমন? আমি বিদ্যালয়ে যাই। ইংরাজিতে কী হচ্ছে? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এটা দেখো হ্যাঁ সূচক হচ্ছে কিন্তু, যার জন্য এটাকে বলছি আমরা অ্যাফার্মেটিভ। আবার এটাও বলতে পারি আমি বিদ্যালয়ে যাই না, আই ডু নট গো টু স্কুল। এটা না সূচক হচ্ছে, যার জন্য নেগেটিভ। দুটোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই হচ্ছে। একটা অ্যাফার্মেটিভের নেচারে আছে আর একটা নেগেটিভের নেচারে আছে। আচ্ছা, এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে দুভাগই ভাগ করে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে, নো মানেও না, নট মানেও না, নো মানেও না, নট মানেও না, এরা কখন ব্যবহার হয় সেন্টেন্সে? নেগেটিভে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভে তো এইগুলো ব্যবহার হচ্ছে। আবার দেখো, আমি নো নটের প্রশ্নটা পরে আসছি। এখানে আমি এটাই আলোচনা করতে চাইছি যে সবসময় যে নো নট এইগুলো থাকবে তবেই নেগেটিভ হবে তা নয় কিন্তু। নো নট না থাকলেও আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ বলতে পারবো। যেমন ধরো, আকাশে মেঘ নাই, দি স্কাই ইজ ক্লাউডলেস। এই যে ক্লাউডলেস, তার মানে এখানে নেগেটিভের সেন্সটা আসছে, অথচ নো বা নট বোঝাচ্ছি না। আবার দেখো, ছেলেটি কোনো দোষ নাই, দি বয় ইজ কোয়াইট ইনোসেন্ট। দোষ নেই, এখানে নট কিছুই আসছে না কিন্তু। আবার দেখো, সে সুস্থ নয়, হি ইজ আনওয়েল। এই যে ব্যাপারগুলো, কিংবা ধরো সে ট্রেন ধরতে পারেনি, হি মিসড দ্য ট্রেন। এইগুলো যদিও আমরা নো নট এগুলো ব্যবহার করছি না, তবু এগুলো নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে। আবার দেখো, কতগুলো ওয়ার্ড আছে
সেইগুলো যোগেও আমরা কিন্তু এই নেগেটিভের সেন্সটা আনতে পারি। যেমন ধরো সেগুলো হচ্ছে স্কেয়ার্সলি, হার্ডলি, সেলডম, কেমন, এইগুলো নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। সেইগুলো কীরকম একটু আলোচনা করা যাক। যেমন ধরো রাম ইজ স্কেয়ার্সলি 10 years old। মানে রামের পুরোপুরি এখনও 10 বছর বয়স হয়নি, 10 বছর বয়স হতে যায়, 10 বছর হয়নি এখনও। সেই অর্থে নেগেটিভ অর্থে স্কেয়ার্সিটা বসেছে। আরও আছে, যেমন ধরো আই ক্যান হার্ডলি রিড ফ্রেঞ্চ। আমি ফরাসি পড়তে পারি নাই বললে বলা হয়, এটাও এই হার্ডলিটা নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে। কিংবা ধরো ইটস সেলডম রেন্স ইন উইন্টার। শীতকালে প্রায় বৃষ্টি হয়ই না। শীতকালে কি বৃষ্টি হয়? খুব একটা হয় না, কিন্তু হয় না বললেও ভুল, হয়ও। তার মানে খুব কম। বর্ষাকালে আমরা যেটা স্বাভাবিকভাবে দেখি, শীতকালে কিন্তু সেটা নয়। সেই অর্থে সেলডমটা বসছে, কদাচিৎ। আবার দেখো, এইগুলো তো গেল নেগেটিভের ধরন। এইবার যেগুলো আমরা নো নট বসিয়ে নেগেটিভ করছি, সেইগুলো ইউজগুলো কীরকম। নেগেটিভ অর্থেই তো আমরা নো বা নটটাকে ব্যবহার করি, কিন্তু সব জায়গায় নো বা নট বসে না। কিছু কিছু জায়গায় নো বসে, আবার কিছু জায়গায় নট বসে। নটটা সাধারণত অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়, আর নোটা অ্যাডজেক্টিভ রূপে। তা যাই হোক, আমরা সেন্টেন্সের মাধ্যমে এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন নেগেটিভ যদি কেউ উত্তর দেয়, সেইখানে কিন্তু সাধারণত নোটা বসে। যেমন ধরো, ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? সেখানে আমি উত্তর দিচ্ছি, যদি না যেয়ে থাকি তাহলে কি উত্তর দেবো? নো, আই ডিড নট গো টু স্কুল আর কি। কিংবা ধরো, হ্যাভ ইউ মেট হিম? তুমি কি তার সঙ্গে সাক্ষাৎ করেছো? নো, আই হ্যাভ নট মেট হিম। এই যে নোগুলো বসছে, এইগুলো নেগেটিভ উত্তর দেওয়ার আগে এই নোগুলো বসাতে হবে। আবার এখানে যে নটগুলো বসছে, এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসছে নোটটা, এখানেও তাই। এরা কিন্তু ওই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আবার দেখো, সংখ্যা বা পরিমিতি বুঝাইতে, সেটা কীরকম? যেমন ধরো, নো ম্যান ওয়াজ দেয়ার। নো ম্যান, নাউনের আগে বসছে। দেয়ার ইজ নো বুক, নাউনটার আগে বসছে অ্যাডজেক্টিভ হয়ে। এইগুলো সংখ্যা বা পরিমিতি বোঝাতে আমরা নোটাকে ব্যবহার করি। এছাড়াও ধরো, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে আমরা এই নোটাকে ব্যবহার করি। যেমন ধরো, ফিওয়ার, লেস, মোর, বেটার, এইসব তুলনামূলক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা নোটা সাধারণত বসিয়ে থাকি। যেমন ধরো, নো ফিওয়ার দ্যান 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। নো ফিওয়ার, নট ফিওর হচ্ছে না কিন্তু। আই উড টেক নো লেস দ্যান, এখানে নো হচ্ছে। আই অ্যাম আস্কিং নো মোর, কেমন, এইগুলোর ক্ষেত্রে নোটা ব্যবহার হচ্ছে। আবার দেখো, দিস পেন ইজ নো বেটার দ্যান দ্য ওয়ান আই রেড। এইসব ক্ষেত্রে আমরা নোটা ব্যবহার করছি। আবার কতকগুলো ইডিওমেটিক ফ্রেজ আছে যে ক্ষেত্রে আমরা এই নোটাকে ব্যবহার করতে পারি। সেইগুলো কীরকম জানতে হবে আমাদের। যেমন ধরো, ইটস নো ইউজ আস্কিং হিম টু বি রেগুলার। তাকে নিয়মিত হতে বলে কোনো লাভ নেই, সেটার ইংরেজি করতে হবে ইটস নো ইউজ, কেমন। কিংবা ধরো, নো ওয়ান বাট ইউ ক্যান সেভ হিম ফ্রম রুইন। তুমি ছাড়া অন্য কেউ তাকে সর্বনাশ থেকে বাঁচাতে পারবে না। এই ক্ষেত্রেও দেখো, নো ওয়ান। এইভাবে আমরা নো এর ব্যবহারটা করে থাকি। এইগুলো আস্তে আস্তে তোমাদের অভ্যাস করতে হবে, এবং অভ্যাসের মধ্যে দিয়ে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। শুধু পড়লেই হবে না, তোমাদের এই ধরনের সেন্টেন্সের সম্মুখীন হতে হবে। এবং একটা সেন্টেন্স একটা বাংলা থেকে ইংরাজি সেন্টেন্স অনেকভাবে করা যায়।
এই যে ইউজগুলো করছি এই ইউজগুলো করেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। তা এই ওয়ার্ডগুলোকে নো দিয়ে ইউজ করে কিভাবে করতে হয় সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের সেটা সরবরাহ হয়ে যাবে। মানে এইভাবে নোয়ের ব্যবহারগুলো হতে পারে। এবার আসা যাক নটের ব্যবহারটা কীরকম। নটের ব্যবহারটা দেখবে লক্ষ্য করে সেন্টেন্সে, নাউনের আগে যদি কোনো আর্টিকেল থাকে, অর্থাৎ এ কিংবা অ্যান কিংবা দি নাউনের আগে, সেইখানে কিন্তু নট বসিয়ে আমরা সেটাকে নেগেটিভে নিয়ে যাই। যেমন ধরো দেয়ার ওয়াজ নট অ্যান আমব্রেলা, এই যে অ্যানটা আর্টিকেল থাকছে নাউনটার আগে, এখানে নট বসছে, নো অ্যান আমব্রেলা ভুল। দিস ইজ নট দ্য বয়, এখানেও দেখো এই দিটা আর্টিকেল, তার আগে নট বসছে। আই ওয়ান্টেড, দিস ইজ নট দ্য বয় আই ওয়ান্টেড টু সি। কিংবা ধরো আই ওয়ান্ট নট এ ম্যাঙ্গো বাট অ্যান অরেঞ্জ, আমি একটা আম চাইছি না কমলা লেবু চাইছি, এখানেও দেখো আর্টিকেল আছে, নট বসছে। কেমন? এইগুলো এইভাবে নটটা ব্যবহার হয়ে থাকে। কিংবা ধরো ভার্বের আগে নেগেটিভ করার জন্য আমরা নট বসিয়ে থাকি। যেমন আই ডু নট ইট রাইস কিংবা আই হ্যাভ নট মেট ইউ। এই যে দুটো ভার্ব হচ্ছে, একটা অক্সিলারি একটা প্রিন্সিপাল, তার ভার্বের মধ্যে নটটা বসছে। আচ্ছা, আর একটা ক্ষেত্রে নটটা বসে, যেমন ধরো পার্টিসিপেল বা জিরান্ডের আগে। আমরা পার্টিসিপেল বা জিরান্ড সেইভাবে আলোচনা করিনি, সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তা এখানে দেখো আমি জিরান দিয়ে একটা উদাহরণ দিয়েছি আর পার্টিসিপেল দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরো নট বিং রিচ, নট বিং রিচ ইজ সামটাইমস এ ব্লেসিং, এখানে এই যে বিংটা এটা জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। কেমন? জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। আবার আমি পার্টিসিপেল হিসেবে ব্যবহার হবে এরকম একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো নট সিং হিম, নট সিং হিজ ফ্রেন্ড অ্যাট দ্য স্টেশন হি ফেল্ট হেল্পলেস, এইখানে এই সিনটা পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখানে সিনটা পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছে। এই সমস্ত আগে নট দিয়ে হয়। আচ্ছা, আরও আছে, যেমন ধরো কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলোর আগে নট বসে, এগুলো খেয়াল রাখতে হবে। যেমন ধরো নট মেনি বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, নট মেনি বয়েজ নট হচ্ছে। কিংবা ধরো নট মোর, কিংবা ধরো নট মাচ, নট এনাফ, নট এ ফিউ, নট অনলি বাট অলসো। এদের প্রয়োগগুলো আমি পরে নিশ্চয়ই তোমাদের বেশি করে দেখাবো। এই নট অনলি বাট অলসো বা এই সব যে ওয়ার্ডগুলো আছে এইগুলো প্রয়োগগুলো শুধু জেনে রাখো, এদের আগেও নটটা বসে, এইটুকু জেনে রাখো। তারপর যখন আরও এদের ব্যবহারগুলো নিয়ে আমি আসবো পরবর্তীকালে, তখন এইগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার আসে যাক, আমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী দেখলাম? এর অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ ফর্মও হতে পারে। এইবার আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো কিছু প্রশ্ন করা বোঝালে, যে সেন্টেন্সে কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে এক কথায়। যেমন ধরো আই অ্যাম এ বয়, আমি একজন বালক, যদি এরা প্রশ্ন করি তাহলে হবে অ্যাম আই এ বয়, আমি কি একজন বালক? কিংবা ধরো ইউ হ্যাভ হ্যাভ ইউ এনি বুক, হ্যাভ ইউ এনি বুক দেয়ার, এইগুলো। কিংবা ধরো ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও? কি ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? কিংবা হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল? এই ধরনের প্রশ্নবোধক বাক্যগুলোকে বলা হয়, কী বাক্য বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এইগুলো অবশ্যই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন মার্কটা দিতে হবে, তাহলে কিন্তু ভুল। এই চিহ্নটা দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। এইটা যদি না দেওয়া যায় কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইগুলো যেমন অ্যাফার্মেটিভের আমি উদাহরণ দিলাম, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের দুরকম ছিল, অ্যাফার্মেটিভ নেগেটিভ, তেমনি ইন্টারোগেটিভেও দুরকম হতে পারে। অ্যাফার্মেটিভের আমি উদাহরণ দিলাম, আবার নেগেটিভও হতে পারে। কীরকম হতে পারে দেখো, যেমন ধরো অ্যাম আই নট এ বয়, আমি কি বালক নই?
অ্যাম আই নট এ বয়, এই যে নট আছে, কিংবা হ্যাভ আই নো পেন, নো আছে, কিংবা ধরো ডু ইউ নট গো টু স্কুল, ডাজ হি নট ইট রাইস, কিংবা ডিড হি নট কাম হেয়ার। এই যে এই নটগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো নট ব্যবহার হচ্ছে। আর একটা জিনিস, আমি যখন এই নো বা নটের এখানে হ্যাভ আই নো পেন হয়েছে, কিন্তু এখানে যদি এ বসিয়ে দিতাম তাহলে হ্যাভ আই নট এ পেন এটা হতো। আর এমনি অন্যান্য ক্ষেত্রে দেখো অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের আগে এই নটটা বসছে। এছাড়াও আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এই জিজ্ঞাসা করার সময় যদি এটা প্রোনাউন না হয়ে নাউন হতো তাহলে কিন্তু নাউনের আগে নটটা বসত। আচ্ছা, এইগুলো যখন আমরা ডু ডাস ডিডের এইসব ব্যবহারগুলোতে আসবো তখন আরও ডিটেলস আমি আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল, এইবার আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বুঝতে হবে। আসলে আমি এই সেন্টেন্সগুলো সম্বন্ধে একটু তোমাদের ওয়াকিবহল করাচ্ছি এই কারণে, আমরা যখন ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জে আসবো তখন এই সেন্টেন্সগুলো খুব দরকার হবে। কোনটা কী প্রকৃতির সেন্টেন্স সেই মতো ভয়েস চেঞ্জ কিংবা ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে। তোমরা যদি সেন্টেন্সগুলো সম্বন্ধে কোনটা কী সেন্টেন্স সেটা না আগে থাকতে জেনে নাও তাহলে আমরা যখন এগুলো আলোচনা করব তখন তোমাদের অসুবিধা হবে, তখন তাহলে আবার সেন্টেন্সে আসতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এবার আসবো ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি না, যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ এইসবগুলো প্রকাশ পাবে সেই সমস্ত সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আগের অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভের মতো ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন দেখা যাক, যেমন ধরো ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, কিংবা রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, কিংবা ধরো কাইন্ডলি চেক মাই হেলথ, কিংবা সার্ভ ইউর নেশন। এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি এখানে দেখো, এগুলো সব হ্যাঁ সূচক, না সূচক নয় কিন্তু। প্লাস এইসব সেন্টেন্সের মধ্যে দিয়ে কোনোটা আদেশ, কোনোটা অনুরোধ, কোনোটা উপদেশ এসব প্রকাশ পাচ্ছে, যার জন্য এদিকে ইম্পারেটিভ সেন্টেন্স ইন অ্যাফার্মেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ ফর্মে দেখালাম। বা নেগেটিভ ফর্মে হতে পারে, যেমন ধরো ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না, এটা উপদেশ দিচ্ছে। আবার ধরো ডু নট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, ডু নট নেগলেক্ট ইউর স্টাডিজ, ডু নট গো দেয়ার, এইসবগুলোর মধ্যে কিন্তু ওই আদেশ, অনুরোধ, উপদেশ এসব প্রকাশ পাচ্ছে। তাহলে অ্যাফার্মেটিভ ফর্মে হতে পারে, নেগেটিভ ফর্মে হতে পারে, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। আচ্ছা, এবার চলে এসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেখানে কী হবে, যেখানে ইচ্ছা প্রকাশ পাবে, কিংবা প্রার্থনা, কিংবা আশীর্বাদ, এই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স। যেমন উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো মে লর্ড ব্লেস ইউ, এগুলো সাধারণত মে যোগ করে হয়, কিংবা ধরো মে গড হেল্প ইউ, অন্যভাবে হতে পারে, যেমন ধরো লেট আস প্রে ফর ইজ সেফ রিটার্ন। এই ধরনের সেন্টেন্সগুলোতে দেখা যাবে যে সেন্টেন্সের মধ্যে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এইসব প্রকাশ করছে সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। কেমন? এবার এসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি দেখছো তো? তাহলে অর্থগত দিক দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করে চলেছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যার জন্য এই সেন্টেন্সগুলোকে অর্থগত দিক দিয়ে এতগুলো ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সটা কীরকম। এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আবেগ, বিস্ময়, দুঃখ, হতাশা এইগুলো প্রকাশ পাবে। এর আগেরটা যেমন ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ পেয়েছিল, কিন্তু এইখানে সেটা নয়, এটা হচ্ছে আবেগ, বিস্ময়, দুঃখ, হতাশা এইগুলো প্রকাশ পাবে। আর একটা জিনিস জানবে, এইটা হচ্ছে সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড। সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড মানে মনের হঠাৎ অনুভূতি। যেমন ধরো হাউ বিউটিফুল দ্য সিন ইজ, কত সুন্দর এই দৃশ্যটা। এখানে দেখো তুমি হয়তো কোথাও বেড়াতে গেছো, বেড়াতে গিয়ে ওরকম একটা সিন দেখতে পেয়েছো, তার মানে তোমার হঠাৎ মনের অনুভূতি হচ্ছে, সেই সব ক্ষেত্রেই এক্সক্লামেটরি সেন্টেন্সটা হয়। হাউ বিউটিফুল দ্য সিন ইজ, কিংবা ধরো হুরা উই হ্যাভ উইন দ্য গেম,
উল্লাস করছে তারা, আমরা খেলায় জয়লাভ করেছি, কিংবা ধরো অ্যালাস হিজ নো হায়, সে আর নেই। এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটাই কিন্তু দেখো সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড, মনের হঠাৎ অনুভূতি প্রকাশ পাচ্ছে। হঠাৎ তুমি আগে থাকতে প্রস্তুতি নিয়ে যাওনি কিন্তু, হ্যাঁ, তুমি যে খেলায় তেমন একটা দৃশ্য দেখবে সেটা আগে থাকতে সেটা তুমি চিন্তা করে যাওনি, হঠাৎ সেটা দেখে তোমার মনের অনুভূতিটা প্রকাশ পাচ্ছে। এই ধরনের সেন্টেন্সগুলো বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হলো, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও হয়ে গেল, আর অপটেটিভ মানে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সটা হয়ে গেল, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হয়ে গেল। আমরা এ থেকে একটু সংক্ষেপে আলোচনা করে নিই, তাহলে আমরা এটাকে কি বুঝলাম, যে অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে মোট 5 ভাগে ভাগ করা যাচ্ছে। কেমন? 5 ভাগে ভাগ করা যাচ্ছে, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, অ্যাজাটিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এবং তাদের বিভিন্ন ধরনের আমরা প্রয়োগগুলো দেখলাম। কতগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভও হয়, হ্যাঁ, আবার সাধারণত অপারেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেগেটিভটা খুব কমই হয়, অ্যাফার্মেটিভ দিয়ে বেশি প্রকাশ করি। তা এইগুলো আমাদের জেনে নিলে কি হলো না, আমরা পরে যখন ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জে আসবো তখন আমাদের এগুলো বোঝাতে সুবিধা হবে, এবং তাদের বিভিন্ন রকম গঠন প্রণালী আমরা আলোচনা করতে পারবো। আর এরপর দিন আমি মানে গঠনগত দিক দিয়ে কত রকম সেন্টেন্স আছে সেই সম্বন্ধে আলোচনা করব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং তার মধ্যে থাকবে ফ্রেজ, ক্লজ, এগুলো চলে আসবে। একটু ডিটেলস আলোচনা করব যাতে তোমাদের বোধগম্য হয়, এবং পরবর্তীকালে এইগুলো তোমাদের সুবিধা হয় যে বিভিন্ন ট্রান্সফরমেশন আসে, সেই ট্রান্সফরমেশনের মধ্যে এইসব সেন্টেন্স এই ধরনের জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে, হ্যাঁ, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই অল্পের মধ্যেই থাক, তোমরা ভালো থেকো, এগুলো কালচার করতে থাকো, প্র্যাকটিস করো, বারবার দেখতে থাকো, এবং অন্যান্য গ্রামার বই থাকলে সেগুলো এর সঙ্গে পড়াশোনা করো। দেখবে তোমাদের এই লকডাউনের সময়ে তোমরা পেছিয়ে যাচ্ছ না, তোমরা ভালোই আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারছো।